জোট হবে এবং জোট করতে হবে। যে জোট করবে না তাকে বিজেপির দালাল হিসেবে চিহ্নিতকরণ করতে হবে, আর তাকে একটা ভোট দেওয়া যাবে না। আর জোটে সবাইকে নিতে হবে, যদি প্রয়োজন হয় কাউকে একটা সিটও দিতে হবে, কিন্তু জোটে নিতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। আর এই ছোট দল বড় দল করা যাবে না, কারণ আমাদের কাছে কোনো দল নেই। বামফ্রন্ট শূন্য, সে আবার বড় দল কিসের? কংগ্রেস শূন্য, বড় দল কিসের? আর আইএসএফ একটা এমএলএ জিতে যদি নিজেকে বড় দল ভাবে তাহলে এটা অহংকারের প্রতীক হবে। যদি একটা সিট নিয়ে কেউ অহংকারী হয় তাহলে কাল মুখ্যমন্ত্রী হলে কি করবে? অতএব ক্ষমতা ধারণ করো, ক্ষমতার অহংকার করো না। আমি এটা আইএসএফ বলে না, প্রত্যেকের জন্যই বলছি। আইএসএফ একজন বিধায়ক এবং আর একজন বিধায়ক হুমায়ুন কবির, যিনি এখন নিজেকে তৃণমূল বিরোধী বলছেন, যদিও তার এমএলএ পদটা তৃণমূলের চিহ্নেই এসছে, তার পরীক্ষা এখন বাকি আছে, আগামী 26-এ হবে। অতএব আমি প্রত্যেককে বলবো, সংযত ভাষার ব্যবহার করুন, নমনীয় হন, সোশ্যাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে কাদা ছুড়বেন না, এবং জোটের আলোচনা ঘরের মধ্যে করুন। জোটের ডাক সোশ্যাল মিডিয়ায় দেবেন না, সব চলে আসুন। এইটা তো মন্দিরের গেট নয়, মসজিদের গেট নয়, আজান দিয়ে দিলেই সবাই চলে আসবে। অতএব সরাসরি কথা বলুন যার সঙ্গে জোট করতে চান, এবং সেটা ঘরে বসে খুব তাড়াতাড়ি ফাইনালাইজ করেন, জানুয়ারির মধ্যে করেন। তা নাহলে কিন্তু আপনাদের জন্য, মানে বিশেষ করে যারা শক্তিশালী সংগঠন, আপনারা দায়ী থাকবেন। আরও একবার তৃণমূলকে ফিরিয়ে আনার জন্য মানুষ এই সংঘাত দেখলে বীতশ্রদ্ধ হয়ে মুখ ফিরিয়ে নেবে, আর আবার বলবে না এবারও তৃণমূলকেই ভোট দাও। এবং এটা যদি হয়, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হবে না। এরপর মনে হয় এরকম সুযোগ আর আমরা পাবো না। মুসলমানরা জোট বাঁধলে ওদের ভয় লাগে, কারণ মুসলমানদের ভোট নিয়েই ওদের যত রমরমা কারবার। অতএব মুসলমানরা যদি নিজের পায়ে দাঁড়ায় তারা সাম্প্রদায়িক হবে, আর মুসলমান যদি কংগ্রেস, সিপিএম, তৃণমূলের ঝান্ডা নিয়ে যদি বন্দে মাতরম বলে তাহলে তারা সেকুলার হয়ে যাবে। ঠিক আছে? ওই মুসলমান ব্রিগেড যদি সিপিএমের ভরায় তাহলে তারা ভালো, আর ওই মুসলমান যদি ওয়াকফ সম্পত্তির নামে ব্রিগেড ভরায় তাহলে তারা নিন্দনীয় হয়ে যাবে, ভয়ের কারণ হয়ে যাবে। আসলে এদের সংসার চলে মুসলমানদের ভোটে, মুসলমানদের শক্তিতে। অতএব মুসলমানদের বাদ দিয়ে এদের কোনো অস্তিত্ব নেই। মুসলমানরা জোট যদি বাঁধে তাহলে অনেকগুলো দল উঠে যাবে, মানে অনেকের তো এমএলএ সংখ্যা এখন শূন্য, তাদের ভোট পার্সেন্টেজও শূন্য হয়ে যাবে। কিন্তু এখন মূল লক্ষ্যবস্তু হচ্ছে তৃণমূল আর বিজেপির যে জোট, এটা প্রমাণিত সত্য। এদের হাত থেকে দেশকে, রাজ্যকে মুক্ত করতে না পারলে আগামী দিনে আমাদের আরও ভয়ঙ্কর দিন আমাদের জন্য অপেক্ষা করছে। অতএব এটা সময়ের দাবি, সবাই অবিলম্বে জোট পূর্ণাঙ্গভাবে তার রূপায়ণের জন্য ঘরে বসে ইমিডিয়েট তার সলিউশন বার করুক। দেখুন, এইগুলো কি বলবো, হুমায়ুন কবির সাহেব এই ধরনের কথা বলেন, এটা ওনার স্টাইল। ঠিক আছে? আর এই জন্যে উনি এত জনপ্রিয়। অতএব একটা লোকের স্টাইল আপনি চেঞ্জ করতে পারেন না, তাহলে আপনার মঞ্চে যারা থাকবে তাদের সঙ্গে তো আপনাকে কথা বলতে হবে। এ তো ভেলপুরিওয়ালা না, চাওয়ালা না যে ব্রিগেড হলে তারা চলেই আসবে, র্যালি হলে চলেই আসবে। অতএব তাদের সঙ্গে কথা বলে তাদের আমন্ত্রণ জানাতে হবে। বিনা দাওতে আমরা কারোর বিয়ে বাড়িতে যাই না, যাই কি লিখিত কার্ড দিয়ে আমাদের এসে আমন্ত্রণ জানানো হয়, তখন যাই। তাহলে একটা রাজনৈতিক দল আমন্ত্রণ ছাড়া কি করে গিয়ে ওইখানে হাজির হবে? আমার মনে হয় এটা খুব বাস্তবোচিত নয়। ওনাকে এটা ভাবতে হবে যে প্রত্যেকের সঙ্গে কথা বলুন সরাসরি। আপনি কেন বলবেন? আপনার প্রতিনিধি, আপনার সেক্রেটারিয়েটরা আছে, তারা যোগাযোগ করবে। আপনি যাদের জোটসঙ্গী করতে চান তাদের প্রতি যদি সম্মান না থাকে, যদি তাদের সহযোদ্ধা হিসাবে আপনি কাছে না টানতে পারেন, তাহলে বলবেন এটা লাস্ট ডেট, সে এসআইআরের মতো, এত তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতেই হবে, নাহলে নাগরিকত্ব বাতিল হয়ে যাবে, ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাবেন। এইরকম টাইপের একটু আমার যেন মনে হচ্ছে, এতে খুব ভালো ফল হবে না, কেউই যাবে না।
বরঞ্চ আপনি যদি না পারেন আপনার দলের আরও নেতা তাদের সঙ্গে কথা বলুক, বসুক, সম্মানজনক সমঝোতা করুক এবং আমন্ত্রণ জানাক। মানে একটা লোক আপনার মঞ্চে যাবে কোনো সমঝোতা ছাড়াই কি যাবে? আপনার মঞ্চে যাবে মানে আপনার সঙ্গে সমঝোতা হবে, তার কি স্থান হবে, কটা সিট পাবে, কি মর্যাদা পাবে, এইগুলো ডিসাইড করুন। আর বলেন যদি 31 তারিখে না আসলে তোমার এক্সপায়ারি ডেট হয়ে যাবে আর তুমি চান্স পাবে না, আমার মনে হয় না একজনও যাবে।